হ্যালো নমস্কার, আমি কাকলি বাইন। আর এখন আমরা ক্লাস 10 কোষে থেকে 3.2-তে যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অঙ্কগুলি আছে, এখানে এই 10-এর দাগ থেকে পরবর্তী অঙ্কগুলিকে সলভ করব। এর আগে 3টি পার্টে আমরা 9-এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1-এ এই অঙ্কগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বুঝেছিলাম এবং এখানে এই চ্যাপ্টারে যে নিজে করি অঙ্কগুলি আছে সেগুলিকেও সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো, সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওর 3টি লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের প্রথম 10-এর দাগে আছে ও কেন্দ্র বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। এখানে আমাদের উত্তর সংকেত দেওয়া আছে, মানে এখানে আমাদের অঙ্কটি কিভাবে সলভ করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। তো ফার্স্ট আমরা অঙ্কটি একটু বুঝে নিই, তারপর আমরা উত্তর সংকেতটি দেখব। এখানে আমাদের প্রথম বলা আছে যে ও কেন্দ্র বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তো মনে করো যে এখানে আমি একটি ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করছি, যে বৃত্তের বলা হয়েছে যে দুটি জ্যার কথা বলা হয়েছে। তো এই একটি জ্যা, এই একটি জ্যা মনে করো। তো একটি বলা হয়েছে 10 সেমি, আমি এটিকে 10 সেমি ধরছি, এটিকে আমি 24 সেমি ধরছি। বলা হয়েছে যে সমান্তরাল জ্যা দুটি এবি আর সিডি নাম। প্রথম আমাদের 10 সেমি আছে, প্রথম এবি নাম আছে, তার মানে নিশ্চয়ই আমাদের 10 সেমি যে জ্যাটি এর নাম হবে আমাদের এবি, আর পরে যেটি 24 সেমি দৈর্ঘ্য এটির পরে নাম সিডি। তো এটি হচ্ছে আমাদের সিডি। বলা হয়েছে যে এক্ষেত্রে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তো আমরা কেন্দ্র, এটি হচ্ছে আমাদের ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্রের বিপরীত পাশে আমরা অঙ্কন করেছি। এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি। এক্ষেত্রে এই এবি আর সিডি এর মধ্যে যে দূরত্বটি সেটি হলো 17 সেমি। তো আমরা কেন্দ্র বরাবর 17 সেমি আমরা দৈর্ঘ্যটি অঙ্কন করলাম। বলা হচ্ছে যে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা এখানে এটিকে আমি বৃত্তের ব্যাসার্ধ ধরতে পারি, বা এদিকে যদি অঙ্কন করি এখানে আমরা ধরতে পারি। আমরা জানি যে একটি বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তো আমি এখানে দুটি ব্যাসার্ধ অঙ্কন করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটি বলা হয়েছে যে আমাদের ও কেন্দ্র একটি বৃত্ত যার দুটি জ্যা পরস্পর সমান্তরাল এবং কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এর মধ্যে এবি এর দৈর্ঘ্য 10 সেমি, সিডি এর দৈর্ঘ্য 24 সেমি, আর এখানে এই এবি আর সিডি এর মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 17 সেমি। তো এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। এবার আমরা দেখে নিই এখানে আমাদের উত্তর সংকেত কী বলা হয়েছে। বলা হয়েছে যে এক্ষেত্রে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। এক্ষেত্রে ধরি যে বৃত্তের যে ব্যাসার্ধ এটি আমরা 8 সেমি ধরতে পারি। বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যা এর দূরত্ব 1 সেমি। এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যা এর যে দূরত্বটি এটিকে আমরা 1 সেমি ধরতে পারি। বৃত্তের কেন্দ্র থেকে সিডি এর জ্যা এর দূরত্ব, এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে সিডি এই যে দূরত্বটি এটি আমাদের 17 মাইনাস এক্স। কেন বলা হয়েছে সেটি বলি। যেহেতু মোট টোটাল আমাদের 17 সেমি দূরত্ব, তার মধ্যে এটু যদি আমি এক্স ধরি, তাহলে মোট টোটাল 17 থেকে এটি যদি এক্স হয়, তাহলে এক্সকে 17 থেকে এক্সকে মাইনাস করে যে মানটি থাকছে সেটি হচ্ছে আমাদের এটি, তার জন্য এই মানটি আমাদের এটি ধরা হয়েছে। ঠিক আছে, তো এখানে কোনো নাম দেওয়া নেই, আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এম আর এন। এবার বলা হচ্ছে যে এক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কেন লেখা হয়েছে দেখো। এখানে আমরা যখন দেখি যে এই যে দুটি জ্যা, এই দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব এটি, তাহলে এটি কেন্দ্র থেকে এর উপর আমাদের কি লম্ব মতো অঙ্কন হচ্ছে। এবার আমরা কি জানি যে লম্ব অঙ্কন করলে এখানে আমাদের হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ হলে এবার এটি আমাদের একটি ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার আমরা জানি যে সকল ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থাকে সেটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়। আর সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত পাশে যে বাহুটি সেটি হচ্ছে অতিভুজ। আর এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এটিকে একটি সমকোণী ত্রিভুজ ধরতে পারি, যে সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার বলতে আমাদের আর স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস এখানে দেখো এখানে নেওয়া হয়েছে 5 স্কয়ার। কেন 5 স্কয়ার নেওয়া হয়েছে? আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো একটি বৃত্তে, মনে করো যে এটি আমাদের একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমাদের কোনো একটি বৃত্তের জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে এটি পরস্পর মানে এই যে জ্যাটি এটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এখানে আমাদের মোট টোটাল হচ্ছে 10। তো যখন সমান দুটি খণ্ডে বিভক্ত করছে তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের এটি হচ্ছে 5 সেমি। তো তার জন্য এখানে আর স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার বলতে এখানে এক্স স্কয়ার আর 5 স্কয়ার করা হয়েছে। একইভাবে এখানে আমাদের এটি আর স্কয়ার ইকুয়াল টু আমাদের এখানে ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। মোট টোটাল হচ্ছে আমাদের 24কে যদি অর্ধেক করি 12, তার জন্য 12 স্কয়ার আর এটি স্কয়ার করে এখানে করা হয়েছে। এবার এখানে আমাদের সুতরাং এখানে
এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু এখানে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কেন করা হয়েছে? এখানে আমরা দেখছি যে আর স্কোয়ার ইকুয়াল টু এত, এখানে দেখছি আর স্কোয়ার ইকুয়াল টু এত। এবার এখানে যদি আমরা তুলনামূলক পদ্ধতিতে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখছি যে এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর স্কোয়ার। এবার আর স্কোয়ার তো একই মান হবে। এবার আর স্কোয়ার ইকুয়াল টু যদি এটি হয়, আবার আর স্কোয়ার যদি এটি হয়, তাহলে এটি সমান এটি, তাই তো? তুলনামূলক পদ্ধতিতে তোমরা ক্লাস 9-এ শিখেছো যে তুলনামূলক পদ্ধতিতে আমরা কীভাবে সলভ করতে পারি। যখন আমাদের একই মান থাকবে, সেই সেম মান সমান অপর মান থাকবে, তাহলে আমরা বলতে পারি যে যদি এটি সমান এটি হয়, আবার এটি সমান এটি হয়, এবার এটি তো আর এটি যেহেতু একই, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান এটি। তো সেই হিসাবে আমাদের এটি সমান এটি করে এখানে আমাদের এক্সের মান বের করা হয়েছে। তো অঙ্কটিকে আমরা এইভাবে করব। প্রথমে এটি 10-এর দাগে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে আমরা ও এ আর ও সি দুটি আমরা মানে ব্যাসার্ধ ধরেছি, তাহলে আমরা লিখব যে বৃত্তের ও এ সমান ও সি সমান আর সেমি। এই দুটি আমরা সমান কেন লিখেছি? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তার জন্য লিখেছি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও এ সমান ও সি সমান আর সেমি। এবার এখানে বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে এ বি জায়ের দূরত্ব এক্স সেমি। তো আমরা এটিকেও লিখে নেব যে বৃত্তের কেন্দ্র থেকে এ বি যা এর দূরত্ব সমান এক্স সেমি। অতএব ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে সিডি, বৃত্তের কেন্দ্র থেকে এই যে সিডি, এই যে দূরত্বটি, এই দূরত্বটি কত হবে? এই দূরত্বটি হবে সমান, মোট টোটাল হচ্ছে 17 সেমি। আমাদের এখানে বলা আছে যে মোট টোটাল 17 সেমি, তাহলে এই দূরত্বটি হবে 17 মাইনাস এক্স সেমি। যেহেতু দেখো, এবার যেহেতু আমাদের এখানে ও থেকে এ বি এর উপর এটি লম্ব হচ্ছে, এখানে ও থেকে এখানে সিডি এর উপর লম্ব হচ্ছে, তো আমরা লিখবো যে যেহেতু ও এম লম্ব এ বি অতএব এম এ বি এর মধ্য বিন্দু, অতএব এক্ষেত্রে এম এ আমরা যে কোনো একটি সাইড নিতে পারি। আমি এই সাইডে ব্যাসার্ধ দেখেছি, তার জন্য এই সাইডটি নিচ্ছি, ঠিক আছে? যে এখানে এ এম সমান হবে, এখানে এই এ বি এর অর্ধেক হবে, এ বি হাফ এ বি সমান এখানে হাফ। এ বি বলতে আমাদের কত? এ বি বলতে আমাদের এখানে 10, তো এখানে ইন্টু 10 কাটলে হচ্ছে 5 সমান 5 সেমি। তাহলে এম এ এটি সমান 5 সেমি হলো। কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে এই এম এ সমান কত? হাফ হবে এ বি, তো হাফ এ বি। এবার এখানে এই হাফ করতে হাফ, এখানে এ বি বলতে 10, এবার এখানে কাটলে হচ্ছে 5 সেমি, অর্থাৎ এম এ সমান 5 সেমি। এবং এখানে ও এন লম্ব সিডি একইভাবে লিখব যে ও এন লম্ব সিডি, অতএব এক্ষেত্রে এন সি ডি এর মধ্য বিন্দু, অতএব এক্ষেত্রে আমি এই সাইডে যেহেতু ব্যাসার্ধ অঙ্কন করেছি, তাহলে এখানে এই মানটি নেব যে সিএন, অতএব সিএন সমান হচ্ছে আমাদের হাফ, এখানে হাফ সিডি, তো সিডি সমান এখানে হাফ, এখানে সিডি বলতে কত? 24, তো 24 সমান এখানে কাটলে হচ্ছে 12, অতএব 12 সেমি। তাহলে এখানে আমাদের এম এ এর মানটু পেয়ে গেছি, আর এখানে এই সিএন এর মানটু পেয়ে গেছি। এবার আমরা বলতে পারি যে অতএব আর স্কয়ার ইকুয়াল টু, এবার আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটি ইউজ করছি, তো আমরা এখানে এতটা লিখবো না, আমরা ডাইরেক্ট করব, ঠিক আছে? সাইড আমরা লিখে দেবো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তো আর স্কয়ার ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে কি, এটি আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে এখানে আমাদের হবে এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটিকে আমি 1 নং হিসাবে ধরছি। আর দ্বিতীয়ত আর স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের এটি অতিভুজ, তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে এটি হচ্ছে আমাদের ও এন। তো এখানে ও এন বলতে 17 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে 12 তার স্কয়ার, এটিকে 2 নং সমীকরণ হিসেবে ধরছি। এটি কেন লিখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এখানে আমি আরও একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি, যারা বুঝতে পারেনি তাদের জন্য। দেখো এখানে আমাদের এ বি সি ডি, এটি আমি এরূপভাবে ধরেছি, তাই না? এটি এম, এটি এন ধরেছি। দেখো এখানে আমরা ধরেছি যে এই যে বৃত্তটি, বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে আমি যদি ফার্স্ট এই ত্রিভুজটি দেখি, তাহলে এই ত্রিভুজের এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি হলে তার বিপরীত পাশে যে বাহুটি সেটি হয় অতিভুজ। এবার আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হয় ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার বা উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের আর স্কয়ার বলতে আমাদের আর স্কয়ার ইকুয়াল টু হবে, তাহলে আমাদের এখানে ভূমি আর উচ্চতার স্কয়ার করে প্লাস করতে হবে। তাহলে এটি তো আমাদের এক্স ধরা হয়েছিল, আর এটি আমাদের পুরো টোটাল ছিল 10, এটি হয়েছিল 5। তাহলে এখানে আমাদের দেখো আর স্কয়ার করতে আর স্কয়ার, এক্স স্কয়ার, আর এখানে প্লাস এটি হলো। একইভাবে আমাদের এখানে এটি আর স্কয়ার করতে আর স্কয়ার, এর সঙ্গে প্লাস এটির স্কয়ার আর এটির স্কয়ার একই সঙ্গে করে দিয়েছি। এবার এখানে এটি আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে পেয়েছি, তো আমরা এখানে লিখে দিই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে? অতএব 1 ও 2 থেকে পাই, এখানে আমরা তুলনামূলক পদ্ধতি যদি করি তাহলে আমাদের কত হচ্ছে, এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু হবে 17 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস 12 তার স্কয়ার। এবার যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5 5 হচ্ছে 25। এখানে দেখো এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের এ মাইনাস বি তার হোল স্কয়ার হচ্ছে। এই সূত্র অনুযায়ী যদি করি আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের 17 তার স্কয়ার। তাহলে 17 স্কয়ার কত হয়, 17 হয় আমাদের 289 হয়, তাই তো? 17 সঙ্গে 17কে গুণ করলে আমাদের 17 বর্গ হয় আমাদের 289। এরপর এখানে মাইনাস করতে মাইনাস, এবার 2ab, তো 2 করতে 2, এ বলতে আমি এখানে রাফ করে নিচ্ছি, তাহলে একটি লাইন হয়ে যাবে। 2 করতে 2, এ বলতে আমাদের এখানে 17, বি বলতে আমাদের এখানে এক্স, তাহলে 17 দুগুণ হচ্ছে আমাদের কত, 34x হলো। এখানে প্লাস করতে প্লাস বি স্কয়ার, তাহলে বি বলতে এক্স, তাহলে এক্স তার স্কয়ার। এখানে প্লাস 12 স্কয়ার, তো 12 12 হয় 144। এটি বা এবার যদি আমরা সলভ করি তো দেখো সমান চিহ্নের উভয় পাশে এখানে আছে প্লাস এক্স স্কয়ার, এখানে আছে প্লাস এক্স স্কয়ার। তো এটি আমাদের প্লাসে আছে, এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তখন মাইনাসে প্লাসে কেটে যাবে, না নিয়ে আমরা উভয় সাইডে আমরা এইভাবে কাটতে পারি। এবার এখানে আমাদের তো এক্সের মান বের করতে হবে, তো এক্সের মানটিকে আমি এই সাইডে নিয়ে আসছি, তো এটি আমাদের মাইনাসে আছে, তাহলে এই সাইডে চলে যাবে আমাদের প্লাসে। এখানে 34x ইকুয়াল টু 289 প্লাস আছে 144, এটি আমাদের প্লাসে আছে, তো এই সাইডে চলে যাবে মাইনাসে 25। বা এবার এখানে x ইকুয়াল টু, এটিকে যদি আমরা একসঙ্গে প্লাস করি তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 289 এর সঙ্গে 44কে, তাহলে এখানে হচ্ছে আমাদের 408, আর এটি আছে আমাদের এক্সের সঙ্গে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে। এবার যদি আমরা এটিকে কাটি, 12 বার যাচ্ছে, তাহলে এখানে আমাদের এটি হলো 12, তাহলে অতএব ক্ষেত্রে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু হলো 12। তো এখানে কি আমাদের অঙ্কটি কমপ্লিট? নিশ্চয়ই না, এখন আমাদের অঙ্কটি করতে হবে, কারণ এখানে x বলতে কী ধরেছি, যে বৃত্তের কেন্দ্র থেকে এ বি জায়ের দূরত্ব x সেমি। এখানে বৃত্তের কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এ বি এই যে জাটি এর দৈর্ঘ্য s সেমি, আমাদের বের করতে হবে এই আর এর মান। মানে বলা হয়েছে যে তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তো ব্যাসার্ধ বলতে আমরা কী ধরেছি, যে ব্যাসার্ধ বলতে এখানে আমরা আর ধরেছি, মানে আর এর মান বের করতে হবে। তো এখানে যদি আমি এই এক্সের মানটি যেহেতু পেয়ে গেছি, এক্সের মানটি যেহেতু যদি আমি এই সমীকরণে বা এই সমীকরণে, মানে এখানে এই 1 নং বা 2 নং যে কোনো একটি সমীকরণে যদি এক্সের মান বসিয়ে দিই তাহলে আমরা আর এর মান পেয়ে যাব, তাই তো? তো আমি এখানে এই 1 নং সমীকরণে বসাবো, কারণ 1 নং সমীকরণটি আমাদের একটু ইজি আছে। তো আমি এখানে লিখবো যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, কি পাই, এখানে 1 নং সমীকরণটি হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু এখানে এক্স স্কয়ার প্লাস 5 তার স্কয়ার, বা আর স্কয়ার ইকুয়াল টু এক্স বলতে আমাদের কত, 12, তো এখানে 12 তার স্কয়ার প্লাস এখানে 5 তার স্কয়ার, বা এখানে আর
ইকুয়াল টু, এখানে আমাদের সমান চিহ্নের এই সাইডে স্কোয়ার আছে, তাহলে সমান চিহ্নের এই সাইডে আমাদের রুট হয়ে যাবে। তো এখানে আমাদের 12 স্কোয়ার কত হয়, 12 হয় 144, প্লাস 5 স্কোয়ার 5 5 হচ্ছে আমাদের 25, বা এখানে আর ইকুয়াল টু, এটি আমাদের প্লাস মাইনাস হবে, কারণ আমরা জানি সমান চিহ্নের এই সাইড থেকে যখন স্কোয়ার এদিকে এসে আমাদের রুট হয়ে যায় তখন প্লাস মাইনাস হয়ে যায়। তো এক্ষেত্রে যেহেতু আমরা ব্যাসার্ধ ধরবো, ব্যাসার্ধের মান তো আমাদের এখানে মাইনাসটি নিলে হবে না, আমাদের প্লাসটি নিতে হবে, তার জন্য আমি এখানে প্লাস মাইনাস না দিলে আমাদের হবে। ঠিক আছে, এবার এটি যদি আমরা প্লাস করি তো 4 আর 5 হচ্ছে 9, 4 আর 2 6, 1 করতে 1, তো অতএব এখানে আর ইকুয়াল টু আমাদের 13, মানে 13 13 169, তাই তো। এই সংখ্যাটির এই 169 এটিকে যদি বর্গমূল করি তাহলে আমাদের 13 হবে। তাহলে এক্ষেত্রে দেখছি যে আমাদের ব্যাসার্ধ আমরা কি ধরেছিলাম, যে এখানে ধরি ও কেন্দ্র বৃত্তের ও এর সমান ওসি সমান 8 সেমি, আর এখানে আমাদের এটি ছিল কি বৃত্তের ব্যাসার্ধ, আর বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য লিখি, তাহলে আমরা বলবো যে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 13 সেমি, এটি হলো আমাদের অ্যান্সার দেব। এবার আমরা এই 11 দাগটি সলভ করব। তো 11 দাগ আছে, দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি সমান 2PQ। কী বলা হয়েছে ফার্স্ট আমরা বুঝে নিই। বলা হয়েছে যে দুটি বৃত্তের কথা বলা হয়েছে যাদের কেন্দ্র পি এবং কিউ পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তো এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করছি, এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি। যেহেতু বলা হয়েছে যে এক্ষেত্রে আমাদের দুটি বৃত্ত কেন্দ্র হচ্ছে পি এবং কিউ, আর বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তো যেহেতু ছেদ করেছে তার জন্য আমরা এখানে ছেদ হিসাবেই অঙ্কন করলাম। এবার বলা আছে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। মানে এক্ষেত্রে এ বিন্দু দিয়ে আমাদের এই পি কিউ, দেখো যেহেতু পি কিউ এর সমান্তরাল আমাদের এখানে অঙ্কন করতে হবে, তার জন্য পি কিউকে আমাদের যুক্ত করতে হবে। তো পি কিউ এর সমান্তরাল সরলরেখা আমরা এই এ বিন্দু দিয়ে এখানে একটি অঙ্কন করলাম। ঠিক আছে, অঙ্কন করলাম, যেটি আমাদের বলা হয়েছে যে বৃত্ত দুটিকে আমাদের এই সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে সি, এটি হচ্ছে ডি। প্রথম আমাদের পি আছে, পরে কিউ আছে, তাহলে এখানে আমাদের এই যে সি আর ডি হবে, এর মধ্যে সি নামটি আমাদের পি কেন্দ্রীয় বৃত্তের হবে, আর এখানে পরে যেহেতু কিউ তার জন্য ডি নামটি আমাদের কিউ কেন্দ্রীয় বৃত্তের হবে। প্রমাণ করি যে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এই সি ডি এটি সমান হবে এখানে 2PQ, মানে এই পি কিউকে যদি 2 গুণ করা হয় সেটি সমান আমাদের এটি হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে আমরা কীভাবে প্রমাণ করব, এখানে আমরা লিখব যে প্রদত্ত, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটু চিত্রটিকে ভালো করে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এই যে পি কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের সি এ হলো যা, কিউ কেন্দ্রীয় বৃত্ত এর এডি হলো যা। তাহলে আমরা লিখব যে সি এ পি কেন্দ্রীয় বৃত্তের যা এবং এডি কিউ কেন্দ্রীয় বৃত্তের যা। এক্ষেত্রে আমাদের যেহেতু সি এ পি কেন্দ্রীয় বৃত্তের যা, তার জন্য সি এ লিখে আমাদের একটি কমা দিতে হবে, দিয়ে তারপর আমরা পি লিখব। এখানে এডি যেহেতু কিউ কেন্দ্রীয় বৃত্তের যা, তার জন্য এডি লিখে একটি কমা দেবো, তারপর কিউ লিখব। ঠিক আছে, কারণ এটি আমাদের আলাদা সরলরেখা অংশ আর এটি আমাদের আলাদা একটি বিন্দু। এবার আমাদের প্রামাণ্য বিষয়, তো প্রামাণ্য বিষয় আমাদের এখানে কি প্রমাণ করতে হবে, বলা হয়েছে যে এখানে সিডি, এই সিডি সমান 2PQ, এটি আমাদের প্রমাণ করতে হবে। এবার এক্ষেত্রে আমাদের একটু অঙ্কন করতে হবে, তার জন্য আমি লিখে নিই অঙ্কন। অঙ্কনটি কি করব, এখানে পি বিন্দু দিয়ে এই সি এর উপর একটি লম্ব অঙ্কন করব, কিউ বিন্দু দিয়ে এডি এর উপর একটি লম্ব অঙ্কন করব। তো তার জন্য লিখব যে পি বিন্দু দিয়ে সি এ যা এর উপর এবং কিউ বিন্দু দিয়ে এডি যা এর উপর লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, কী লিখেছি, পি বিন্দু দিয়ে এই পি বিন্দু দিয়ে সি এ জায়ের ওপর, এই সি এ জায়ের ওপর আমরা একটি লম্ব অঙ্কন করেছি। কিউ বিন্দু দিয়ে এই কিউ বিন্দু দিয়ে এডি, এই এডি জায়ের ওপর লম্ব অঙ্কন করলাম।
ও এখানে আমাদের এই যে লম্বগুলি এগুলির নাম লিখব। তো আমি এখানে একটি নাম দিচ্ছি, এটি এম, এটি এন নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে লিখব পি বিন্দু দিয়ে এসি জায়ের ওপর পিএম, পিএম এখানে পিএম হবে, ঠিক আছে, পিএম, এবং কিউ বিন্দু দিয়ে এডি জায়ের ওপর এখানে এটি হবে কিউ এন লম্ব অঙ্কন করা হলো। কী লিখেছি আরেকবার বলছি, পি বিন্দু দিয়ে সি এ জায়ের ওপর, এই সি এ জায়ের ওপর পিএম, এই পিএম এবং কিউ বিন্দু দিয়ে এক্ষেত্রে কিউ বিন্দু দিয়ে এডি জায়ের ওপর লম্ব অঙ্কন করা হলো। এটি আমরা অঙ্কন করলাম, তার জন্য এখানে লিখেছি। এবার প্রমাণ যেহেতু পিএম লম্ব সি এ, যেহেতু এই পিএম লম্ব সি এ, অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি যে এম সি এর মধ্য বিন্দু। কারণ আমরা জানি যে কোনো একটি বৃত্ত তার কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করা হয় তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে পি বিন্দু দিয়ে যেহেতু আমি সি এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এম হবে আমাদের সি এর মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের যেহেতু মধ্যবিন্দু, তাহলে সি এম সমান হবে এম এ, ঠিক আছে, এম এ বা এখানে বা সি এ সমান এখানে 2MA। যেহেতু আমাদের এম সি এর মধ্যবিন্দু, তাহলে এক্ষেত্রে আমাদের এটি সমান এটি। এবার আমি যদি কথাটিকে এইভাবে বলি, যেহেতু এই দুটি সমান, তাহলে আমি বলতে পারি না যে এই সি এটি সমান আমাদের এটি দুগুণ নিলে এটি সমান হবে, তার জন্য লিখেছি যে সি এ সমান 2MA। একইভাবে আমরা লিখব যে এই বৃত্তটির ক্ষেত্রে আমরা লিখব, ঠিক আছে, যে এক্ষেত্রে আমাদের কিউ এন লম্ব এডি, অতএব এক্ষেত্রে এডি এর মধ্য বিন্দু। অতএব এক্ষেত্রে আমি একবারেই লিখে দিচ্ছি যে এক্ষেত্রে আমাদের এই এডি সমান হচ্ছে আমাদের 2NA, ঠিক আছে, এই এডি সমান 2NA। এখন দেখো এখানে যেহেতু একটি সরলরেখাংশের ওপর আমাদের এই দুটি আমাদের লম্ব হলো, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের এটি সমান্তরাল এটি। আমরা লিখব যে এখন যেহেতু সিডি এর ওপর পিএম ও কিউএন লম্ব, অতএব এক্ষেত্রে পিএম সমান্তরাল কিউএন, এটি আমাদের সমান্তরাল চিহ্ন, ঠিক আছে। কী লিখেছি যে দেখো এখানে যেহেতু আমাদের এই সিডি, ঠিক আছে, এই যে সিডি এর উপরেই তো আমাদের এটি লম্ব হচ্ছে। এবার যখনই আমাদের একটি সরলরেখাংশের ওপর, মনে করো যে এই একটি সরলরেখাংশ, এর উপর আমি এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি, তাহলে এখানে আমাদের এটি 90 ডিগ্রি যখন হচ্ছে, এই দুটি আমাদের সমান্তরাল হবে পরস্পর। সমান্তরাল কথার অর্থ হলো দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ না করে অনন্ত দূর পর্যন্ত এগিয়ে যায়, এই দুটির মধ্যে আমাদের সমান ডিস্টেন্স থাকবে, যতটা দূরই এগিয়ে যাক না কেন সমান ডিস্টেন্স থাকবে, এক্ষেত্রে এই দুটি হবে আমাদের সমান্তরাল। তো এখানে যেহেতু আমাদের এই সিডি একই সরলরেখাংশের উপর দুটি আমাদের 90 ডিগ্রি কোণ করে আছে, মানে এই দুটি আমাদের পরস্পর সমান্তরাল হবে, তাই সেটি আমি এখানে লিখেছি যে এখন যেহেতু সিডি এর ওপর পিএম ও কিউএন লম্ব, অতএব এক্ষেত্রে পিএম সমান্তরাল কিউএন। এবার আগে থেকেই আমাদের এখানে বলা হয়েছে যে এখানে পিকিউ এর সমান্তরাল করে সিডি অঙ্কন করা হয়েছে, তো আমরা এখানে সেটিও লিখব যে পিকিউ সমান্তরাল সিডি, এটি আমরা এখানে লিখি প্রদত্ত, অতএব এমএন সমান্তরাল পিকিউ। দেখো এখানে সিডি এরই তো দুটি বিন্দু এমএন, তাহলে সিডি যদি আমাদের পিকিউর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এমএনও আমাদের পিকিউর সঙ্গে সমান্তরাল হবে, তার জন্য আমরা লিখেছি যে এখানে পিকিউ সমান্তরাল সিডি, এটি আমরা প্রদত্ত থেকে আমরা দেখেছি, অতএব এটি যেহেতু সমান্তরাল তাহলে এটিও আমাদের সমান্তরাল। কারণ আমরা লিখতে পারি যে এখানে যে সিডি ও এমএন একই সরলরেখাংশ,
অতএব এক্ষেত্রে এবার যদি আমরা চিত্রটিকে একটু ভালো করে দেখি, দেখো এখানে আমরা প্রমাণ করলাম যে এটি সমান্তরাল এটি, তাই তো? একই সরলরেখাংশের ওপর এই দুটি যেহেতু লম্ব, তাহলে এটি সমান্তরাল এটি, আর আমাদের ছিল যে এটির সঙ্গে এটি সমান্তরাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে MPQN এই যে চতুর্ভুজটি গঠিত হলো, এই চতুর্ভুজের এখানে বিপরীত পাশের বাহুগুলি আমাদের সমান্তরাল। এবার আমরা কি জানি, যে সকল চতুর্ভুজের বিপরীত পাশের বাহুগুলি আমাদের সমান্তরাল সেটি আমাদের একটি আয়তক্ষেত্র হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এই MPQN এটি আমাদের একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি যে অতএব MPQN একটি আয়তক্ষেত্র। এবার কথা হলো যে আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এটি সমান এটি, তাহলে আমরা বলতে পারি যে অতএব PQ সমান PQ এর বিপরীত পাশের বাহু, PQ এর বিপরীত পাশের বাহু MN, তাহলে আমরা বলবো PQ সমান MN, PQ সমান MN সমান, আমি একই লাইনে লিখে যাচ্ছি, ঠিক আছে, MN। এবার MN বলতে আমি কি লিখতে পারি, দেখো MN যদি বলি তো MNটি আমাদের এমন হচ্ছে না যে MA প্লাস AN, এটি করলে আমাদের ME হচ্ছে, তাই তো? আমি M হলো আমাদের পুরো মানটি, এবার এখান থেকে A হচ্ছে আমাদের একটি বিন্দু। তাহলে এখানে MN এর পরিবর্তে যদি বলি MA প্লাস AN, তা আমরা বলতে পারি, তাহলে আমরা বলবো যে MN এটি সমান, আমরা বলতে পারি যে এখানে MA প্লাস AN সমান। এবার দেখো এখানে আমরা কি দেখেছি যে এই CA সমান 2AM, তো এখানে 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই সাইডে যদি করি আমাদের ভাগ সম্পর্কে চলে আসবে। তো আমি লাইনটিকে এইভাবে করতে পারি না যে বা, এখানে বা লিখে এখানে হাফ এর সঙ্গে CA, হাফ CA সমান MA, তাই না? হাফ CA সমান AA, আমি এটিকে 1 নং হিসেবে দিচ্ছি। এখানে আমাদের NA মান লাগবে, তো এটিকে আমি বা লিখে এখানে হাফ AD সমান এখানে NA, এটিকে আমি 2 নং হিসাবে ধরছি। আমাদের এখানে MA আছে, তো MA যেহেতু MA ইকুয়াল টু এটি হলো, তাহলে আমরা এখানে M এর পরিবর্তে আমরা লিখব যে এখানে হাফ CA প্লাস করতে প্লাস NA, তো NA বলতে আমরা এই হাফ AD লিখতে পারি যে এখানে হাফ AD সমান, এই দুটি থেকে যদি আমি হাফকে কমন নিই, এই দুটি থেকে যদি হাফকে কমন নিই তাহলে আমাদের কত হচ্ছে, এখানে হাফ, এখানে থাকছে CA প্লাস AD, এখানে বা লিখে এবার আমি পরের লাইনে চলে আসি, ঠিক আছে। PQ সমান, দেখো PQ সমান আমরা এটিকে লিখেছিলাম, এবার এটির থেকে আমরা গিয়েছি এটির থেকে গিয়েছি এটির থেকে গিয়েছি এটি, তাহলে এটি সমান আমাদের এটি হলো, তাহলে আমি PQ সমান এটিকে লিখছি এখানে হাফ, এইখানে CA প্লাস AD বা, এবার এখানে 2 আছে সমান চিহ্ন এই সাইডে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে আসবে গুণে, তাহলে আমরা এখন লিখতে পারি যে 2PQ সমান এখানে হচ্ছে CA প্লাস AD, তো CA প্লাস AD, দেখো CA প্লাস AD, তো এই CA আর AD এটি সমান কি CD হচ্ছে, তাই তো? CA আর AD এই দুটিকে যদি আমি প্লাস করি তাহলে CD হচ্ছে, তাহলে এখানে আমাদের এখানে 2PQ এটি সমান হচ্ছে আমাদের CD। অতএব এখানে CD সমান 2PQ, এটিকে যদি আমি উল্টে দিই তাহলে আমাদের এটি হচ্ছে, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রামাণ্য বিষয় ছিল CD সমান 2PQ, আর সেটি আমরা এখানে প্রমাণ করেছি যে CD সমান 2PQ, এটি আমাদের প্রমাণিত। এবার আমরা এই 12 দাগটি সলভ করব। তো 12 দাগে আছে একটি বৃত্তের AB ও AC যা দুটি সমান, প্রমাণ করি যে কোণ BAC এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। তো এখানে আমাদের কি বলা আছে আমরা একটু বুঝে নিই। বলা আছে যে একটি বৃত্তের কথা বলা আছে, তো মনে করো যে এটি আমাদের একটি বৃত্ত, যে বৃত্তে দুটি যা বলা হয়েছে যে একটি হলো আমাদের AB আরেকটি হলো AC। তো আমি দুটি যা অঙ্কন করেছি যে যা দুটি সমান, বৃত্তের কেন্দ্র কোনো নাম দেওয়া নেই, তো আমি নাম দিচ্ছি ও। প্রমাণ করি যে এক্ষেত্রে প্রমাণ করতে হবে কোণ BAC এই যে কোণটি, এই কোণটির সমদ্বিখণ্ডক, এটিকে যদি আমরা সমান দুটি খণ্ডে বিভক্ত করি তাহলে সেটি আমাদের কেন্দ্রগামী হবে, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে আমরা কীভাবে অঙ্কন করব, মানে কীভাবে প্রমাণ করব, তোমরা এখানে লিখি প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের
AB সমান AC যা, আর এখানে ও এ যুক্ত করা হলো। এটি আমাদের এই অঙ্কনের মধ্যে লেখার দরকার নেই, কারণ যেহেতু আমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে এর সমাধিখণ্ডকটি কেন্দ্রগামী হবে, তার জন্য আমরা সমাধিখণ্ডকটি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, যে ও এ যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় এখানে কোণ BAC এর সমদ্বিখণ্ডক, কোণ BAC এর সমদ্বিখণ্ডক OA কেন্দ্রগামী। ঠিক আছে, এবার অঙ্কনে আমাদের ও বিন্দু থেকে AB আর ও বিন্দু থেকে মানে এই AB জায়ের ওপর আর AC জায়ের ওপর লম্ব অঙ্কন করতে হবে। তো আমি এখানে একটি নাম দিই M আর N। তো আমি এখানে লিখে নিই যে ও কেন্দ্র থেকে AB ও AC যা এর ওপর OM ও ON লম্ব অঙ্কন করা হলো। ও কেন্দ্র থেকে AB আর AC, এই AB আর AC জায়ের ওপর OM, ফার্স্ট আমি AB লিখেছি, তার জন্য OMটি আমি এখানে আগে লিখেছি, পরে আমি এখানে এই AC পরে লিখেছি, তার জন্য ON পরে লিখেছি। ঠিক আছে, ON লম্ব অঙ্কন করা হলো। এবার আমাদের প্রামাণ্য এখানে এই দেখো, যেহেতু ও বিন্দু থেকে AB এর উপর আমরা লম্ব অঙ্কন করেছি, তার মানে কি আমাদের এই দুটি আমাদের সমান। তো আমরা লিখব যে MAB এর মধ্য বিন্দু, এখানে আমরা লিখে নিয়েছি যে লম্ব অঙ্কন করলাম, আর যখনই লম্ব অঙ্কন করলাম মানে M হচ্ছে আমাদের এই সরলরেখাংশটির মধ্যবিন্দু, আর যখনই মধ্যবিন্দু তাহলে MAB এর মধ্যবিন্দু, অতএব এখানে আমাদের AM সমান হবে MB, তাই তো। M যেহেতু AB এর মধ্যবিন্দু, তাহলে আমাদের AM সমান হবে MB, এবং এখানে N AC এর মধ্যবিন্দু, অতএব এক্ষেত্রে যেহেতু N AC এর মধ্যবিন্দু, তাহলে AN সমান NC হবে, তাহলে AN সমান NC এটি হবে। এবার আমরা এখানে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজ দুটি ধরব। ঠিক আছে, এই ত্রিভুজ দুটি যদি আমরা ধরতে পারি যে এই ত্রিভুজ দুটি আমাদের সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে এখানে সেই ধরে আমরা এই দুটি কোণ আমাদের সমান, সেটি আমরা প্রমাণ করতে পারবো। আর সমান কোণ হলেই আমাদের এটি এই সমদ্বিখণ্ডকটি হবে। আর এখানে আমরা আগে থেকে লিখে নিয়েছি যে ও এ যুক্ত করছি ও কেন্দ্রীয় বৃত্তের। তো আমরা এখানে লিখব যে এখন ত্রিভুজ AOM ও ANO ও ত্রিভুজ ANO এর আমরা এখানে দেখছি যে এই কোণটি আর এই কোণটি যেহেতু লম্ব অঙ্কন করেছি, তাহলে আমাদের এটি 90 ডিগ্রি, মানে এই দুটি কোণ সমান হলো। এটি আমাদের সাধারণ বাহু, আর এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে এখানে এই দুটি আমাদের যা সমান, তাই তো। এখানে বলা হয়েছে যে অকেন্দ্র বৃত্তের AB আর AC সমান, তো AB আর AC যা দুটি যেহেতু সমান, তাহলে এদের সমদ্বিখণ্ডক যেহেতু এটি, তাহলে আমাদের এটি সমান এটি হচ্ছে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে ফার্স্ট আমি এটিকে লিখছি যে এখানে OM সমান ON। আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করে নিই, তাহলে ABCO এটি আমাদের এখানে M, এটি হচ্ছে N। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে এখানে যেহেতু প্রথম AOM এই ত্রিভুজটি ধরেছি, তাহলে আমি এই বাহুটি লিখছি যে এখানে 1 নংয়ে AM সমান এখানে AN। দ্বিতীয়ত এখানে আমাদের এই বাহুটি সাধারণ বাহু, তো AO সাধারণ বাহু। তৃতীয়ত এই দুটি কোণ আমাদের 90 ডিগ্রি, তো এখানে কোণ AMO সমান কোণ ANO, এটি আমাদের 90 ডিগ্রি। এবার আমরা কি দেখছি যে এখানে আমাদের দেখো সমকোণ
অতিভুজ আর ভূমি বা উচ্চতা যে কোনো একটি আমরা নিয়েছি। তো আমরা কি জানি যে যখন দুটি ত্রিভুজ সমকোণ অতিভুজ আর বাহুভেদে এটি আমাদের সর্বসম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন শর্তে এটি হয়? তখন এক্ষেত্রে আমাদের আর এইচ এস শর্তে আমাদের এই ত্রিভুজ সর্বসম হয়। তো আমরা এখানে শর্ত লিখেছি, আমরা এখানে আগে লিখে নিই। অতএব ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ এ এন ও, দুটি ত্রিভুজ আমাদের সর্বসম হলো, সেটি আমাদের আর এইচ এস, এই শর্তে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। এবার যখনই দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল, এবার আমরা জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি আর বাহুগুলি সমান, তাহলে আমাদের এক্ষেত্রে এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে কোণ এম এ ও সমান হবে কোণ ও এ এন, এটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে আমাদের এই দুটি কোণ সমান। এবার এই দুটি কোণ যেহেতু আমাদের সমান, তাহলে এখানে ও এ এটি হচ্ছে আমাদের এই কোণটির সমদ্বিখণ্ডক, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ও এ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যা বৃত্তের কেন্দ্রগামী। দেখো, যা বৃত্তের কেন্দ্রগামী, এখানে আমাদের এই যে দুটি কোণ, এই দুটি কোণের সমদ্বিখণ্ডক হলো, আর এটি আমাদের কেন্দ্রগামী হলো। এখানে আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ কেন্দ্রগামী, আর সেটি আমরা এখানে করেছি যে ও এ এটি আমাদের এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যা বৃত্তের কেন্দ্রগামী। একই কথা, কারণ এখানে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ কেন্দ্রগামী, আর এখানে ও এ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যা বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, কথাটি আমরা এভাবেও লিখতে পারি, এখানে যেমন করে লিখেছি এখানে এইভাবেও লিখতে পারি, বা এখানে যেমন করে লিখেছি এইভাবে লিখলো। এই কথাটি আমরা এখানে সেমভাবে লিখে দিতে পারি, একই কথা হলো। তাহলে এক্ষেত্রে আমাদের, বা তোমাদের যদি কারো কনফিউজ হয় তার জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার এখানে, বা অতএব এখানে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ কেন্দ্রগামী, আর এটি আমাদের প্রমাণিত। এই কথাটি আর এই কথাটি আমাদের সেম কথা। ঠিক আছে, কোণ বিএসি এর যে সমদ্বিখণ্ডক হলো ও এ, এটি আমাদের কেন্দ্রগামী হলো। তো আশা করছি এই উপপাদ্যটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। তো আজ আমরা এখানে এই 3টি সলভ করলাম, পরের দিন আমরা এই বাকিগুলিকে সলভ করব।